লিসার এই নিখুঁতভাবে সাজানো কারসাজিতে কোথাও না কোথাও খুব বড় ধরনের কোনো গড়বড় হয়ে গেছে। নীলা তার হাত থেকে ফসকে গেছে, আর সেই সাথে লিসার সমস্ত পরিকল্পনা এখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে। লিসা আর এক মুহূর্ত সময় নষ্ট না করে কাঁপতে থাকা আঙুলে তার প্রধান বডিগার্ডের নাম্বারে কল দিল। ওপাশ থেকে ফোনটা রিসিভ হতেই বডিগার্ড আর কোনো কিছু আড়াল না করে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া সব কথা এক নাগাড়ে খুলে বলতে লাগলো। ফোনের ওপার থেকে যখন লিসা শুনতে পেল যে তার মুখ্য গার্ডরা সেদিন নীলাকে অপহরণ করার বদলে সম্পূর্ণ ভুল করে এক পুরুষকে, অর্থাৎ স্বয়ং মিহালকে কিডন্যাপ করে নিয়ে এসেছিল, তখনই যেন লিসার চোখের সামনে আস্ত দুনিয়াটা উল্টে গেল। তার পুরো শরীর মুহূর্তের মধ্যে অবশ হয়ে গেল। কিন্তু তার থমকে যাওয়া দুনিয়াটাকে আরও জোরালো ঝাঁকুনি দিয়ে বডিগার্ড যখন তার পরের কথাটি বলল, তখন লিসার হৃৎপিণ্ড যেন স্তব্ধ হওয়ার জোগাড় হলো। বডিগার্ড জানালো সেই দিনেই গোডাউনে নাকি আচমকা নীলা নিজে এসে হাজির হয়েছিল এবং একা লড়ে মিহালকে তাদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে গেছে। শুধু তাই নয়, নীলার সেই মারমুখী রূপের সামনে টিকতে না পেরে লিসার নিজের রুষ্টপুষ্ট গার্ডরা এখন গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছে। ব্যাস, এইটুকু শোনার পর লিসার চারপাশে সবকিছু বন্ধ করে ঘুরতে শুরু করলো। এসব কথা আবার মনে পড়তেই সে কোনো মতে সোফার হাতলটা চেপে ধরে বসে রইল। ফোনের ওপার থেকে গার্ডরা তাকে সান্ত্বনা দেওয়ার সুরে এটাও বলেছিল যে তারা যাওয়ার আগে মিহালকে ধারালো ছুরি দিয়ে শক্ত আঘাত করতে পেরেছিল। কিন্তু এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি লিসার কান অব্দি পৌঁছলেও তার মগজ যেন তা গ্রহণই করতে পারল না। তার মাথায় তখন অন্য কোনো কথা ঢুকছিল না। সে বারবার নিচের মাথায় হাত দিয়ে বিড়বিড় করে কেবল একটাই কথা বলতে লাগলো যে এবার আর তার এই সমাজ ও আইনের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। ভুলবশত যদি মিহালের পরিবারের কেউ জেনে যায় যে এই পুরো অপহরণ নাটকের নৈপথ্যে লিসা নিজে ছিল, তবে চোখের পলকে সব শেষ হয়ে যাবে। পুলিশ কেস, লোকলজ্জা আর আইনি মারপ্যাচে জড়িয়ে তার এতদিনের চিলতে চিলতে করে গড়ে তোলা পুরো ক্যারিয়ারটা এক নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। এই চরম সত্যটা অনুধাবন করতেই লিসার কপালে ভয়ের ঠান্ডা ঘাম জমতে শুরু করলো। ডাইনিং টেবিল জুড়ে তখন গরম গরম নাস্তার সুবাস আর হালকা আড্ডার আমেজ। সবাই মিলে একসাথে খাবার টেবিলে এসে বসেছে। টেবিলের এক পাশে পাশাপাশি বসেছে নীলা আর মিহাল। ঠিক তাদের উল্টো দিকের অন্য পাশে তাদের মুখোমুখি বসেছে ইকরা এবং মনভি। আর সবার অভিভাবক হিসেবে একদম মাঝখানের প্রধান আসনে বসেছেন মিনা মির্জা। বাড়ির গৃহকর্মীরা ব্যস্ত পায়ে রান্নাঘর থেকে একের পর এক ধোয়া ওঠা সুস্বাদু খাবারের বাটি এনে টেবিলে সাজিয়ে দিচ্ছে। মিহাল ঘর থেকে গটগট পায়ে বেরিয়ে আসার ঠিক কিছুক্ষণ পরই নীলাও এসে খাবার টেবিলে যোগ দিয়েছে। আসলে তার পেটে তখন রীতিমতো ক্ষুধার যুদ্ধ চলছে। মিহালের দেয়া ওই ফালুদার লজ্জা আর রোমান্টিক কথার ঘোর নিয়ে যদি সে ঘরে বসে থাকতো, তবে আজ আর তার কপালে সকালের নাস্তা জুটত না। তাই সমস্ত লজ্জা, শরম আর দ্বিধা সংকোচ ঘরের চার দেয়ালে বন্দি করে রেখে মুখে একরাশ কৃত্রিম উদাসীনতা ফুটিয়ে সে এসে এখানে বসে পড়েছে। সবার প্লেটে তখন ধোয়া ওঠা গরম গরম ঘিয়ে ভাজা মুচমুচে পরোটা আর সুগন্ধি আলুর দম। মিনা মির্জা সকাল সকাল নিজের রান্নাঘরে দাঁড়িয়ে এই স্পেশাল খাবারগুলো তৈরি করেছেন। তবে এই জিভে জল আনা লোভনীয় নাস্তা বাকি সবার প্লেটে সাজানো থাকলেও ব্যতিক্রম কেবল একজনের বেলায়। মিহালের প্লেটে কোনো পরোটা বা আলুর দমের চিহ্নও নেই। তার সামনে রাখা হয়েছে মাত্র কয়েক টুকরো ড্রাই টোস্ট, কুচনো অ্যাভোকাডো আর এক বাটি ফ্রুট সালাদ। নীলা ঠিক মিহালের পাশেই বসেছিল, তাই আর চোখে মিহালের প্লেটে এই নিরামিষ ও সাদামাটা আয়োজন দেখতে তার বিন্দুমাত্র অসুবিধে হলো না। সে একবার নিজের প্লেটের ওই ঘিয়ে ভাজা পরোটার দিকে তাকাচ্ছিল, তো পরক্ষণেই আবার মিহালের প্লেটের ফলমূলের দিকে চেয়ে মনে মনে হাসছিল। যখন সে দেখল মিহাল বেশ স্বাভাবিক ভঙ্গিতেই একটা চামচ হাতি নিয়ে ফ্রুট সালাদ মুখে তোলার প্রস্তুতি নিচ্ছে, তখনই নীলার ভেতরের দুষ্টুমিটা চারা দিয়ে উঠল। মিহালকে একটু খোঁচা দিয়ে কথা বলার এই সুবর্ণ সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে চাইল না। সে সরাসরি মিহালকে কিছু না বলে চোখের কোণে এক চিলতে কৌতুক ফুরিয়ে উল্টো দিকে বসা মনভির দিকে তাকালো এবং বেশ রসিয়ে বলতে লাগলো। আচ্ছা, মনভি ভাইয়া, পেশায় ডাক্তার তো আপনি, অথচ কড়া ডায়েট চার্ট মেইনটেইন করে চলছেন অন্য আরেকজনে। এই সাত সকালে ঘিয়ে ভাজা পরোটা বাদ দিয়ে এই ঘাস পাতা খাওয়ার মহামূল্যবান উপদেশটা কি আপনিই ওনাকে দিয়েছিলেন?
নীলার এমন রসালো খোঁচা শুনিয়ে টেবিলে বসা মিহাল বাদে বাকি সবাই মুখ টিপে মিটমিট করে হাসতে লাগলো। মিহাল তখন ঠিক চামচ উজিয়ে এক লোকমা সালাদ মুখে পুরতে যাচ্ছিল, আর তখনই নীলা এই মোক্ষম মন্তব্যটি ছুড়ে দিল। কথাটি শুনে মিহাল চামচ সমেত খাবারটি আবার বাটির ভেতর নামিয়ে রাখলো। সে নিজের ডান হাতটি অলস ভঙ্গিতে উরুর উপর রেখে বাম হাতের তালুতে ভর দিয়ে বেশ অবজ্ঞার সাথে নীলার দিকে তাকালো। তারপর কিছুটা অহংকারের সুরে বলতে লাগলো, দেখো নীলাঞ্জনা, আমি নিজের ফিটনেসের প্রতি সবসময় ভীষণ সচেতন। তাই আমাকে ফিট থাকার জন্য অন্য কারোর উপদেশের ওপর ভরসা করতে হয় না। আর উপদেশ দেবেই বা কে? এই মুনভি, যে নিজেই ফিটনেসের চরম অভাবে ভুগছে। ছ্যা, ও আরে জোক। ও নিজে সাত সকালে কি হাবিজাবি খায় তার কোনো ইয়াত্তা আছে? শোনো নীলাঞ্জনা, আমি তোমার একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হয়ে বলছি, যদি নিজের ভালো চাও তাহলে এইসব ঘিয়ে ভাজা তেল চিটচিটে আলতু ফালতু খাবার খাওয়া মোটেও উচিত নয়। মিহালের মুখে নিজের ফিটনেস নিয়ে এমন কটূক্তি শুনেও মনভি অবশ্য কিছু মনে করল না, কারণ এই চেনা ডায়লগগুলো তার কান পচানো মুখস্থ। মিহাল যখন তখন তাকে এই একই খোঁচা দেয়, আর মনভিও তা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। কিন্তু মুশকিল হলো, পাশে বসা নীলা মির্জা এই কথা মোটেও হালকাভাবে নিতে পারল না। নীলা নিজেও নিজের ফিটনেসের ব্যাপারে যথেষ্ট সচেতন এবং কেয়ারফুল, কিন্তু তাই বলে মীরা মির্জার পরম মমতায় বানানো এই ঐতিহ্যবাহী খাবারকে মিহাল আলতু-ফালতু বলে অপমান করবে, এই দৃষ্টতা নীলা মির্জা কোনো মতেই বরদাস্ত করবে না। এদিকে মিহালের এই চড়া কথার পিঠে মনভিও এবার হালকা প্রতিরোধ গড়ে তুলল। টেবিল জুড়ে এখন দুই প্রিয় বন্ধুর মাঝে এক তুমুল যুক্তি আর তর্কের ঝড় বয়ে চলেছে। তারা দুজনেই একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত। নীলা মিহালের ঠিক ডান পাশে বসে পুরো পরিস্থিতিটা দেখছিল, আর তখনই তার উর্বর মস্তিষ্কে এক দারুণ শয়তানি বুদ্ধি খেলে গেল। সে মনে মনে মিহালের উদ্দেশ্যে কুটিল হেসে বলল, আচ্ছা, আমার প্রিয় খাবারকে আলতু ফালতু বলা হচ্ছে, তাই না প্রফেসর সাহেব? দাঁড়ান, এখন আমি আপনাকে কেমন মজা দেখাই। আমি আজ দেখব আপনি কিভাবে আপনার ওই তথাকথিত হেলদি ঘাস পাতা চিবিয়ে শেষ করেন। এই নীলা মির্জা জিনিসটা আসলে কি তা আপনি আজ হাড়ে হাড়ে টের পাবেন। আমার প্রিয় প্যারেলল, আপনার হেলদি খাবার আপনি শান্তিতে খেতেই পারবেন না। মনে মনে এই শয়তানি চালটা চেলেই নীলা ওষ্ঠা ধরে এক চিলতে বিজয়ের হাসি ফোটালো। তারপর সবার অলক্ষ্যে ডাইনিং টেবিলের নিচ দিয়ে নিজের বাম হাতটি বাড়িয়ে দিয়ে অত্যন্ত শক্ত করে মিহালের ডান হাতটি মুঠো বন্দি করে ফেললো। মিহাল তখনও মনভির দিকে তাকিয়ে পুরোদমে তর্ক বিতর্ক করতে ব্যস্ত ছিল, কিন্তু আচমকা টেবিলের নিচে এক নরম অথচ শীতল হাতের অতর্কিত স্পর্শে সে যেন মুহূর্তের মধ্যে হিম শীতল হয়ে গেল। এক তীব্র ও অদ্ভুত শিহরণ বিদ্যুৎ তরঙ্গের মতো তার পুরো মেরুদণ্ড বেয়ে বয়ে গেল। মনভি থেকে তাকিয়ে অনর্গল কথা বলতে বলতে তার কণ্ঠস্বর আচমকাই গলার ভেতর আটকে গেল, মুখ দিয়ে আর কোনো শব্দ বেরোলো না। ওদিকে মনভি অবশ্য বন্ধুর এই আকস্মিক নীরবতা টের না পেয়ে নিজের জয়ের আনন্দে তখনও এক নাগাড়ে তর্ক করে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই পরিবেশের গম্ভীরতা আরও বাড়িয়ে দিয়ে মিনা মির্জা টেবিলে হাত চাপড়ে বেশ কড়া একটা ধমক দিয়ে বলে উঠলেন, উফ, মিহাল এবং মুনবি, তোদের কি শুরু হয়েছে বলতো? খাওয়ার টেবিলে বসে এত কিসের কথা তোদের? আর তোরা তো সাধারণত কথা বলিস না, রীতিমতো ঝগড়া জুড়ে দিয়েছিস। এবার অন্তত তোদের এই মুখ দুটো বন্ধ কর আর চুপচাপ খেতে থাক। মীরা মির্জার এই চড়া শাসনের সুর শুনে মনভির তৎক্ষণাৎ চুপ মেরে গেল। তবে তার স্বভাব সুলভ চপল মনটা বোধহয় পুরোপুরি শান্ত হতে পারল না। সে কয়েক মুহূর্ত গভীর চিন্তায় মগ্ন থাকার ভঙ্গি করল, তারপর অত্যন্ত নিরীহ মুখে মায়ের দিকে তাকিয়ে আবার ফোঁস করে বলে উঠল, কিন্তু আন্টির মুখ যদি পুরোপুরি বন্ধই করে রাখি, তাহলে খাবারটা মুখের ভিতর পুরবো কি করে? মুখ বন্ধ করে কি আদৌ খাবার খাওয়া সম্ভব? মনবীর এই চরম মায়াবী অথচ বোকা বোকা যুক্তিটি শোনার সাথে সাথে তার পাশে বসা ইকরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফিক করে হেসে দিল। টেবিলে তখন এক অদ্ভুত হাস্যরসাত্মক পরিস্থিতির সৃষ্টি হলো। ইকরা দু হাত দিয়ে নিজের মুখ চেপে ধরেও কোনোভাবেই নিজের চিলতে হাসি থামাতে পারছিল না। অন্যদিকে মনভি নিজের এই কাণ্ডজ্ঞানহীন রসিকতার পর মিনা মির্জার চোখ মুখের রাগী ও অগ্নিদৃষ্টি দেখে মনে মনে বেশ ভয় পেয়ে গেল। সে ভয়ার্ত চোখে বারবার
নিজের গলার শুকনো ঢোক গিলতে লাগলো, যেন এখনই কোনো বড়সড় শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে। ছেলের সমতুল্য মনভীর এই পাগলামি দেখে মিনা মির্জা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর মনভীর ওপর থেকে নিজের নজর সরিয়ে পাশে বসা মিহালের দিকে তীব্র দৃষ্টিপাত করলেন। মিহালকে এক হাত উরুর উপর রেখে পাথরের মতো স্তব্ধ হয়ে বসে থাকতে দেখে তিনি কিছুটা বিরক্ত হয়ে বললেন, আর তুই তুই এভাবে এক হাত নিজের কোলের উপর রেখে মূর্তির মতো বসে আছিস কেন রে শুনি? তাড়াতাড়ি তোর ওই হেলদি খাবার শেষ কর দেখি। মিনা মির্জার এই নতুন তাগাদায় টেবিলের নিচের পরিস্থিতি যেন আরো এক ধাপ জটিল হয়ে উঠল। মিহাল তখন এক চরম উভয় সংকটের মুখোমুখি। মায়ের করা আদেশ অমান্য করার উপায় নেই, আবার ওদিকে টেবিলের নিচে নীলার সেই শক্ত ও শীতল হাতের মুঠো থেকেও মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই। মিহালের তখন যেন বুকের ভেতর প্রাণ যায় যায় অবস্থা, কারণ নীলা শুধু টেবিলের নিচে তার ডান হাতটি শক্ত করে মুঠোবন্দি করেই ক্ষান্ত হয়নি, বরং নিজের হাতের সরু আঙুলগুলো দিয়ে অনবরত মিহালের হাতের উপর আর পায়ের উড়ুর উপর স্লাইড করে এক চরম সুরসুরি আর মাদকতা ছড়াচ্ছে। এই অদ্ভুত ও অবশ করা পরিস্থিতিতে একজন মানুষের পক্ষে স্বাভাবিকভাবে খাবার খাওয়া কি আদৌ সম্ভব? তার প্রধান কার্যকারী ডান হাতটি তো পুরোপুরি নীলার মায়াবী নিয়ন্ত্রণে বন্দী হয়ে আছে। তার উপর সে একজন পুরুষ। যদি ভালোবাসার মানুষটির এমন করে, তাহলে সে কি করে নিজেকে ঠিক রাখবে? ওদিকে নীলা নিজের মুখে এক পরম নিষ্পাপ ও নির্দোষ ভাব ফুটিয়ে তুলল। সে মিহালের দিকে মায়াবী চোখে তাকিয়ে অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করল, ফুপু ঠিকই তো বলেছেন, আপনি কেন খাবার খাচ্ছেন না বলুন তো? আপনার সামনেই তো আপনার সেই অতি প্রিয় হেলদি খাবার সাজিয়ে রাখা আছে। আমরা না হয় আমাদের এই তেল, ঘি, চিটচিটে আলতু ফালতু খাবারগুলো মনের সুখে গোগ্রাসে গিলছি, কিন্তু আপনি আপনার ওই পুষ্টিকর খাবার মুখে তুলছেন না কেন? মিহানের আর বুঝতেই বাকি রইল না যে নীলা কেন এই ডাইনিং টেবিলে সবার অলক্ষ্যে তার সাথে এমন ভয়ঙ্কর খেলা খেলেছে। সে নিমিষেই ধরে ফেললো যে একটু আগে সে নীলার ঘিয়ে ভাজা পরোটাকে আলতোফালতু বলেছিল, আর এখন এই রূপসী নীলা মির্জা তারই সুধে আসলে প্রতিশোধ নিয়েছে। নীলা কতটা চতুর তা সে হাতে নাতে প্রমাণ করে দিচ্ছে। সে নিজের বাম হাত দিয়ে টেবিলের নিচে নিখুঁতভাবে নিজের শয়তানি কাজ চালিয়ে যাচ্ছে, আবার একই সাথে ডান হাত দিয়ে খুব আয়েশ করে নিজের প্লেটের পরোটা ছিঁড়ে মুখে পৌঁছে। আর এদিকে মিহাল পুরো অবশ হয়ে এক লোকমা খাবারও মুখে তুলতে পারছে না। নাস্তার টেবিলের সবাই এখন গভীর কৌতূহল নিয়ে মিহালের দিকে তাকিয়ে আছে, কারণ নিজের প্রিয় স্বাস্থ্যকর খাবার সামনে রেখেও সে এভাবে পাথরের মতো হাত গুটিয়ে বসে আছে কেন, তা কারো মাথায় ঢুকছে না। মিহাল অসহায় চোখে সবার দিকে একবার তাকালো, দেখলো মা, মুনভি আর ইকরা সবাই এক অদ্ভুত ও প্রশ্নবোধক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। আর তার ঠিক পাশে বসা নীলা আর চোখে তার এই অসহায়ত্ব দেখছে, আর অশ্রুকোণে এক চিলতে বাঁকা ও বিজয়ী হাসি ফুটিয়ে তুলছে। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে মায়ের ধমক আর সবার কৌতূহলী চোখ থেকে বাঁচতে মিহাল তার বাম হাতটি বাড়ালো। সে কাঁপতে কাঁপতে বাম হাত দিয়ে বাটি থেকে চামচ তুলে ফ্রুট সালাদ মুখে পুড়তে শুরু করলো। ডান হাতে মিহালকে এভাবে হঠাৎ বাম হাত দিয়ে খেতে দেখে ডাইনিং টেবিলের বাকি সবার চোখ যেন বিস্ময় কোটর থেকে বের হয়ে আসার উপক্রম হলো। মিনা মির্জা তো চরম অবাক হয়ে কপালে হাত দিয়ে বলেই উঠলেন, কি রে মিহাল, সকাল সকাল তোর মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে নাকি? তুই ডান হাত থাকতে হঠাৎ বাম হাতে কেন খাচ্ছিস শুনি? মিহাল এক চরম বোকা বোকা হাসি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলল, না মানে আসলে মা, আমার ডান হাতে খুব ব্যথা করছে, নাড়াতে পারছি না। তার কথা শেষ হতে না হতেই উল্টো পাশ থেকে মনভি ফোড়ন কেটে বলে উঠল, আরে ধুর পাগল, তোর ব্যথা তো লেগেছিল বাম হাতে। সেদিন লড়তে গিয়ে বাম হাতটাই তো জখম হলো, তাহলে আজ ডান হাত দিয়ে না খেয়ে উল্টো বাম হাত দিয়ে কেন খাচ্ছিস? আচ্ছা সত্যি করে বল তো, তোর মাথায় চোট লাগলো নাকি? মানে মাথাটা ঠিক আছে? মনভীর এই অকাঠ্য যুক্তি শুনে টেবিলের বাকি সবাই মাথা নাড়িয়ে তাল মিলিয়ে বলল। ঠিকই তো, ব্যথা তো বাম হাতে। মিহাল এবার মনভীর দিকে তাকিয়ে চোখ পাকালো। সে মনে মনে মনভীরকে চিবিয়ে খেয়ে ফেলার মতো এক দৃষ্টি হেনে দাঁতের দাঁত চেপে বলল, সোনা বন্ধু আমার, আমার শরীরের কোন জায়গায় ব্যথা সেটা নিয়ে তোকে এত কে ভাবতে বলেছে শুনি? তুই জানা তোর মেডিকেল সায়েন্স নিয়ে নতুন করে গবেষণা করগে যা। আর ব্যথাটা আমার শরীরে নাকি সোনা বন্ধু তোমার শরীরে? ডাক্তার হয়েছিস ভালো কথা, নিজের ওই ডাক্তারি সীমানার ভেতরেই থাক। রোগী হবার বিন্দুমাত্র কোনো প্রয়োজন নেই।
আসছে আমার ব্যথার খতিয়ান নিতে। নিজে তো এক ফোঁটা ডাক্তার ডাক্তার ভাব রাখিস না, আবার যখন তখন রুগী সাজতে চাস। মিহানের এমন হঠাৎ করে খেপে যাওয়ার আসল কারণ মিনা মির্জা, মনভি কিংবা ইকরা কেউই প্রথমে ঠিক ধরতে পারল না, কিন্তু পাশে বসা নীলা ঠিকই সবটা বুঝতে পারল। সে নিজের প্লেটের দিকে তাকিয়ে পরম সুখে ঠোঁট টিপে হাসছে। হঠাৎ করে ইকরা নীলাকে এভাবে রহস্যময় ভঙ্গিতে হাসতে দেখে বেশ অবাক হলো। তার মনের ভেতর খটকা লাগতেই সে টেবিলের উপর থেকে নিজের নজরটা একটু নিচের দিকে নামালো, আর ভালো করে নীলার বাম হাতের অবস্থান লক্ষ্য করতেই তার কাছে পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেল। সে দেখল নীলার বাম হাতটি টেবিলের নিচে অত্যন্ত দক্ষতার সাথে মিহালের ডান হাতটিকে কয়েদি বানিয়ে রেখেছে। আসল রহস্যটা উদ্ঘাটন হতেই ইকরা নিজের ঠোঁট কামড়ে হাসি চেপে ধরল। সে টেবিলের নিচ দিয়ে নিজের কড়িটা বাড়িয়ে পাশে বসা মনবিকে বেশ জোরে একটা গুঁতো দিল। মনবি ইকরার এই অতর্কিত কোণের গুতা খেয়ে কিছুটা চমকে তার দিকে তাকাতেই ইকরা নিজের চোখের ইশারায় নীলার হাতের দিকে তাকাতে বলল। মনবিও কাল বিলম্ব না করে ইকরার দৃষ্টি অনুসরণ করে ডাইনিং টেবিলের নিচটায় চোখ রাখল। ব্যাস, চোখের পলকে তার কাছেও মিহালের বাম হাতে খাওয়ার রহস্যটা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেল। সে নিজের এক হাত মুখে চেপে ধরে মিটমিট করে হাসতে লাগলো। মিনা মির্জা নিজের আসনে বসেছিলেন। একে তো ছেলের এই অদ্ভুত উল্টোপাল্টা আচরণ, তার উপর হঠাৎ করে মনবি আর ইকরার মধ্যে এই চোরের মতো চোখের ইশারা আর মিটি মিটি হাসি, সব মিলিয়ে ওনার মাতৃসুলভ মনেও এবার খটকা লাগলো। কিছুটা সন্দেহ দানা বাঁধল। তিনিও এবার মনবি আর ইকরার দৃষ্টির পথ ধরে আর চোখে নীলার হাতের দিকে তাকালেন, আর চোখ পড়তেই ওনার ঠোঁটের কোণেও এক পরম স্নেহের ও কৌতুকের হাসি ফুটে উঠল। ছেলের এই মধুর অসহায়ত্ব দেখে তিনি আর কথা না বাড়িয়ে মুচকি হেসে বললেন, আচ্ছা বাবা মিহাল, তোর যখন ইচ্ছে তুই বাম হাত দিয়ে খা। নতুন বিয়ে হয়েছে তো, হয়তো এই মুহূর্তে তোর নিজের ডান হাতটা তোর নিজের নিয়ন্ত্রণে নেই। সবাই মিটিমিটি করে হাসলো এবং খাওয়া শেষ করতে লাগলো। খাবারের টেবিল জুড়ে তখন এক থমথমে নীরবতা। সবাই চুপচাপ, যেন শব্দ করলেই কোনো অদৃষ্ট বাঁধ ভেঙে যাবে। সেই নীরবতার মাঝেই নীলা কি এক অদ্ভুত মায়ায় জড়িয়ে ধরল মিহালের হাত। এমন শক্ত বাঁধন যা আলগা করার কোনো লক্ষণই নেই। অগত্যা বেচারা মিহালকে বাঁ হাতের কসরত করেই খাওয়া শেষ করতে হলো। খাবার পর্ব চুকতেই ইকরা বিদায় নেয়ার জন্য পা বাড়ালো, কিন্তু মিনা মির্জা তাকে আটকে দিলেন। নীলার চোখ দুটোও বলছিল সেও চায় না ইকরা এখনই চলে যাক, কিন্তু তীব্র ইচ্ছে থাকা সত্ত্বেও ইকরা নিজেকে গুটিয়ে নিল। দিন শেষে এটা তো আর তার নিজের বাড়ি নয়। মিনা মির্জা আর মিহাল মুখে যতই বলো এটা তোমারও বাড়ি, তবুও একটা অলিখিত দেয়াল তো রয়েই যায়। এই চেনা অচেনা ঘরের দেয়ালে নিজের অধিকারের দাবি বসাতে তার আরও কিছুটা সময় লাগবে। মনের ভেতর এই দোলাচলের কারণে সে মুখ ফুটে কিছু বলতে পারল না। তবে তার দ্বিধা প্রকাশের আগেই মিহাল আর মিনা মির্জা চূড়ান্ত রায় শুনিয়ে দিলেন। স্পষ্ট জানিয়ে দেয়া হলো এই নিয়ে পরে কথা হবে, এখন শুধু বিশ্রামের সময়। তর্কাতর্কির অবসান ঘটিয়ে সবাই যার যার ঘরের পানে পা বাড়ালো। নীলা অবশ্য নিজের ঘরে গেল না, সে সোজা ঢুকে পড়ল ফুপুর ঘরে। বেশ খানিকটা সময় চলল দুজনের খুনসুটি আর প্রাণখোলা আড্ডা। একসময় ফুপুর ফোনে নিজের বাবা আর চাচাদের নম্বরগুলো পরম যত্নে সেভ করে দিল নীলা। তারপর একটা রিং হতেই আলতো পায়ে রুম থেকে বেরিয়ে এলো। সে জানে এই মুহূর্তে ফুপুর কিছুটা একান্ত সময় প্রয়োজন। নিজের ভাইদের কণ্ঠস্বর শুনে বহু বছরের জমাট বাঁধা অভিমান আর দূরত্বটুকু যেন এক নিমেষে গলে জল হয়ে যায়, সেই সুযোগটুকুই করে দিল নীলা। মিহালের ঘরের দিকে প্রতিটা পদক্ষেপ বাড়ার সাথে সাথে নীলার বুকের ভেতরের দপদপানিটা যেন ক্রমশই তীব্র হতে লাগলো। এক অদ্ভুত অস্থিরতা গ্রাস করছে তাকে। এখন নিজের উপরেই ভীষণ আফসোস হচ্ছে, কেন যে ডাইনিং টেবিলে অমন কাণ্ড করতে গেল সে। প্রথমে না হয় মিহালকে একটু সাহায্য করার জন্য হাতটা ধরেছিল, তা বলে পুরোটা সময় এভাবে হাত ধরে বসে থাকার কোনো মানেই হয় না। লোকটা এখন মনের ভেতর কি ভাবছে তাকে নিয়ে ভাবতেই লজ্জায় চোখ মুখ লাল হয়ে উঠছে তার। অথচ কি অদ্ভুত বিপরীত! এতক্ষণ মিহালের হাতটা ধরে রাখার পরেও এখন কেন যেন মনে হচ্ছে সময়টা বড্ড কম ছিল। আরও কিছুক্ষণ কি ধরে রাখা যেত না? আসলে সে তখন এতটাই ঘোর আর বেখেয়ালি পনার মধ্যে ডুবে দিয়েছিল যে হাতটা ছাড়ার কথা মাথাতেই আসেনি। ভাগ্যিস ঠিক তখনই ইকরা খাওয়া শেষ করে চলে যাওয়ার কথা তুলল। সবার মনোযোগ সেই দিকে ঘুরে যেতেই নীলার হঠাৎ হুঁশ ফিরল যে সে এতক্ষণ মিহালের হাত শক্ত করে ধরে রেখেছে। পরক্ষণেই সবার নজর এড়িয়ে অত্যন্ত সতর্কতায় হাতটা আলগা করে দিয়েছিল সে।
ভাবনার এই জাল বুনতে বুনতেই সে ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো, কিন্তু ভেতরে ঢোকার মতো পর্যাপ্ত সাহস যেন কিছুতেই সঞ্চয় করতে পারছে না। পা দুটো ভারী হয়ে আসে। অবশেষে দ্বিধা ছেড়ে ফেলে নিজের জামার গলাটা হাত দিয়ে কিছুটা ফাঁক করলো সে। তারপর তপ্ত একটা শ্বাস ছেড়ে বুকে ফু দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আর ঠিক তখনই এক বুক জড়তা নিয়ে ঘরের ভেতর পা বাড়ালো নীলা। রুমের ভেতর পা রাখতেই নীলার চোখে পড়ল মিহাল তার চিরচেনা রকিং চেয়ারটায় হেলান দিয়ে দুলছে। এক হাত কপালে ঠেকিয়ে চোখ দুটো বুজে আছে সে। মিহালের এই ভঙ্গি দেখে নীলা ঠিক আন্দাজ করতে পারল না লোকটা কি ডাইনিং টেবিলের সেই